মেয়ে যতই অন্যরকম হোক, যতই বদলাক, যত যাই হোক, তার মায়ের একটা ছাপ তার মধ্যে থাকবেই। সেরকম আমারও আছে। পরবর্তীকালে যখন অভিনেত্রী হয়েওছি, এবং সেটা মায়েরও স্বপ্ন পূরণ, আমারও স্বপ্ন পূরণ, আমার বাবারও স্বপ্ন পূরণ। 3 মাস আমার মা আমাকে নিয়ে মেডিকেল কলেজেই ছিলেন। তো আমি অত লড়াই করে বেঁচে গেছি বলে আমার নাম অপরাজিতা। মা মা তো প্রথম গুরু যে কোনো মানুষের ক্ষেত্রে। তুমি জীবনে যতই গুরু পাও, গুরু পাওয়ার যেরকম দরকার আছে, কিন্তু বাবা মা হচ্ছে প্রথম গুরু। এবং বিশেষত মা, কারণ মাই তোমাকে জীবনের আলো দেখান, মাই সংসারকে চিনতে শেখায়, মাই সংস্কার বোধ শেখায়, মাই নেচার কলস শেখান, এবং মাই অধিকার বোধ শেখায়। মা হচ্ছে প্রথম গুরু, মা হচ্ছে পরম গুরু, মায়ের উপরে কোনো গুরু নেই। সুতরাং আমার কাছেও আমার মা হচ্ছে পরম গুরু, যে আমাকে জীবনের আলো দেখিয়েছে, যে আমাকে হাঁটতে চলতে শিখিয়েছে, যে আমাকে জীবন বোধ তৈরি করেছে, এবং যে আমার মধ্যে শিক্ষা দিয়েছে। অফকোর্স মায়ের সংস্কার সবসময় মেয়েদের মধ্যে থাকেই। তার কারণ হচ্ছে মায়ের কিছু গুণ, মায়ের কিছু রীতিনীতি, মায়ের কিছু আচার আচরণ। একটা মেয়ে যতই অন্যরকম হোক, যতই বদলাক, যত যাই হোক, যতই পাল্টে যাক, যত বেশি শিক্ষিত হোক, যত বেশি মডার্ন হোক, তার মায়ের একটা ছাপ তার মধ্যে থাকবেই, মায়ের কিছু আদব কায়দা তার মধ্যে থাকবেই। সেরকম আমারও আছে। এবং মায়ের কিছু জেস্চারও মেয়েদের মধ্যে থেকে যায়, এবং সেটা খুব স্বাভাবিক। তার কারণ হচ্ছে মা এমন, আমার এই প্রসঙ্গে মনে আছে যে মাকে আমি কিরম, হয়তো আমি বাড়িতে বসে পড়ছি, রাস্তা দিয়ে মা আসছেন, মায়ের চুরির আওয়াজে বুঝে যেতাম যে মা আসছেন। তো মায়ের সঙ্গে এতটাই আত্মার সম্পর্ক গভীর হয় যে মায়ের কিছু সংস্কার, মায়ের কিছু জেস্চার, মায়ের কিছু কথোপকথন মেয়ের মধ্যে ঢুকে যায়, এবং সেটা থাকেই। সুতরাং মা সবসময় মেয়ের মধ্যে বসবাস করার। মায়ের অর্থ হচ্ছে মম আত্মা, মানে আমার আত্মাতেই তুমি, তোমার আত্মাতেই আমি বিলীন। সুতরাং মা তো মেয়ের মধ্যে থাকবেই। আসলে মা তো মাই, এবং মায়েদের একটা আলাদা ক্ষমতা থাকে যে অনেক কিছু মা ছাড়তে পারে, অনেক কিছু মানে অনেক কম্প্রোমাইজ করতে পারে, সেটা সন্তানের জন্যই পারে। আমার মায়ের ক্ষেত্রে আমি বলি যে আমার মা কিন্তু খুব কষ্ট করে আমাদের মানুষ করেছেন, আমাদের 2 ভাই বোনকে। এবং মায়ের স্ট্রাগলটা এই লেভেলেই ছিল যে আমাকে যেহেতু বাড়িতে দেখার কেউ ছিল না, মা ওই জায়গাটা নিয়ে খুব অসহায় ছিলেন। আমার মা স্কুল টিচার ছিলেন। আমার বয়স হয়নি তখন, আমাকে 3 বছর বয়সে, 3 বছরের আগেই মা স্কুলে নিয়ে চলে যেতেন, এবং যে ক্লাসটায় আমার পড়ার কথা নয় সেই ক্লাসেই আমাকে এফিডেভিট করে ভর্তি করিয়েছিলেন, কারণ আমাকে বাড়িতে দেখার কেউ ছিল না। এবং মা অসম্ভব স্ট্রাগল করেছেন আমাদের জন্য। মা মানে কি করেননি, মা খুব কষ্ট করেছেন আমাদের জন্য। এবং এখন খুব অদ্ভুত লাগে যে আমার মা কিন্তু খুব সুন্দরী ছিলেন। আমাকে যখন মানুষ দেখতে বলে না তোমাকে খুব ভালো দেখতে অপরাজিতা, সেটা সত্যি কি মিথ্যে সেটা তো আপেক্ষিক। আমার তখন খারাপ ভালোর মাঝখানে একটা অনুভূতি হয়। অবশ্যই প্রশংসা করলে প্রত্যেক মানুষের ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমার কোথাও একটা চাপা বেদনা হয়। তার কারণ হচ্ছে যে আমার মা খুব সুন্দরী ছিলেন, কিন্তু শুধুমাত্র আমাদেরকে দাঁড় করাতে হবে বলে, আমাদেরকে বড় করতে হবে, আমাদের বাঁচাতে হবে বলে আমার মা এত কষ্ট করেছেন যে আমার মা অকালে ভীষণ বৃদ্ধা হয়ে গেছেন, জড়া ধরে নিয়েছে মাকে। মায়ের সৌন্দর্যটা মানে আমাদের থেকে অনেক বেশি, আমার থেকে অনেক বেশি সুন্দর ছিলেন আমার মা। মায়ের সৌন্দর্যটা ওখানে শেষ হয়ে গেছে। সুতরাং আমাকে যখন কেউ বলে তোমাকে খুব ভালো দেখতে বা তোমার এটা খুব ভালো, তার মধ্যে আমার মায়ের অনেক বিসর্জন আছে। আমার কোথাও মনের মধ্যে একটা বেদনার সুর বাজে। আমার মা প্রথমেই ছোটবেলাতে একটা জিনিস শেখাতেন যে কষ্ট করতে শেখো, সুখ এলে বসে থাকতে। তো
আমরা কষ্ট করতে শিখেছি, নিজের কাজটা নিজে করতে শিখেছি। কখন কি হবে আর কে কি দেবে সেই আশায় জীবনে কোনোদিন বসে থাকি না, সবটাই নিজে করার চেষ্টা করি। এবং যদি না পারি, যদি না হয়, তার জন্য কোনো আফসোস নেই, সেটা মায়ের শেখানো। দ্বিতীয় কথা, মা বলতো যে সবসময় সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখবে, কারণ সবসময় মনে রাখবে তুমি হচ্ছে জীব আর বাকিরা সবাই দাঁত। দাঁতের যদি অসুবিধে হয় তাহলে দাঁত জীবকে কামড় দিতেই পারে, কিন্তু জীবের কাজ হলো দাঁতে যদি কিছু ঢোকে তাহলে সেটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ তাকে খুঁচিয়ে 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 সেটা বার করে দেওয়া। সুতরাং সবার কাজে লাগবে। তোমার কে ক্ষতি করবে আর তোমার কে ক্ষতি করবে না সেইভাবে তুমি কাজ করবে না বা মানুষের পাশে দাঁড়াবে না, এটা যেন না হয়। সবসময় মনে রাখবে যে অজস্র দাঁতের মধ্যে তুমি হচ্ছে জীব, তুমি তোমার কাজটাই করবে। আর তৃতীয়ত, মা বলতেন যে যাই করবে 100% করবে, 200% করবে। মানে হাফ আটা ঠিক আছে, করতে হচ্ছে করছি বা করতে হবে বলে করছি না, এমন ভাবে করবে যেটা দিয়ে যেটা তোমার জীবনে একটা রেখে যায়, যে মানে রেখে যায়, যে প্রত্যেকে বলতে পারে যে হ্যাঁ এটা তুমি খুব সুন্দর পারো, এটা তুমি খুব সুন্দর করতে পারো পারফেক্টলি। এগুলো তো মায়ের শিক্ষা, অবশ্যই মায়ের শিক্ষা, এবং মা শিখিয়ে গেছেন, সেই অনুযায়ী ফলো করি। অ্যাকচুয়ালি মাকে সবসময় মনে পড়ে, মাকে দুঃখেও মনে পড়ে, মাকে অনুভূতিতেও মনে পড়ে, মায়ের ওপর রাগ হলে বেশি মনে পড়ে। হ্যাঁ, মাকে সব কিছুতেই মনে পড়ে। এবং আমার জীবনের আমি কোনো কিছুই আমার দুই মাকে বাদ দিয়ে করি না। আমার শাশুড়ি মায়েরও আমার জীবনে যথেষ্ট বড় ভূমিকা আছে, তাকে এবং আমার মাকে নিয়ে আমি যে কোনো আমার সাকসেসটা বা যে কোনো ভালো কিছু, অবশ্যই খারাপটা তাদের উপর না চাপানোর চেষ্টা করি, কিন্তু বা না বলার চেষ্টা করি, কারণ তাদের অনেক বেশি টেনশন হবে, বয়স হয়েছে। কিন্তু ভালোটা সবসময় দুই মাকে নিয়ে করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমি অপরাজিতাতেই মায়ের ভূমিকা, তার কারণ হচ্ছে যে আমি প্রিম্যাচিওর বেবি। আমার মায়ের খুব ক্রাইসিস পিরিয়ডে আমার জন্ম হয় আর কি। মার তখন খুব সাংঘাতিক অবস্থা, শারীরিক মানসিক। তো আমার মায়ের যেদিন লেবার পেন হয়, এবং সেটা অনেক প্রিভিয়াস, মানে যে সময় হয় সেই সময় নয়। তো আমার মা সেই সময়, বাবা বাড়িতে ছিলেন না, লোডশেডিং হয়ে গিয়েছিল। মা কি করেন, 63 বাসে উঠে দাঁড়িয়ে হাওড়া থেকে মেডিকেল কলেজ চলে যান, ওরকম কষ্ট হচ্ছে দেখে। এবং ইমার্জেন্সি দিয়ে যখন উনি ঢুকছেন, এখনকার মেডিকেল কলেজের মতো তখন ছিল না, মা বলে নাকি, যখন ঢুকছেন তখন অলরেডি মানে পুরো সিনেমার মতো নার্সরা দৌড়ে আসছেন, আর আমার মা ফিল করছে, মায়েরা তখন শরীর চলছে, মায়ের শরীর থেকে কি একটা ছিটকে বেরিয়ে চলে গেল মায়ের, সেটাই আমি। তো আমার মা, আমার দিদিমা প্রথমে বলেছিলেন যে আমার মেয়ে হলে নাম রাখতে সুমনা, তখন যে, এবং আমি 3.5 মাস মেডিকেল কলেজে ছিলাম, যেহেতু আমার বাঁচার কোনো চান্স ছিল না ওই ইনকিউবেটরের মধ্যে। তো এবং 3.5 মাস আমার মা আমাকে নিয়ে মেডিকেল কলেজেই ছিলেন। তো আমি অত লড়াই করে বেঁচে গেছি বলে আমার নাম অপরাজিতা। মা তখন নাম রেখেছিলেন অপরাজিতা, এবং আমি নিজের ইচ্ছে পৃথিবীতে, মানে কাউকে জোর করতে হয়নি, না কোনো অপারেশন, না কোনো কিছু, ওইভাবে আমি পৃথিবীতে এসেছি বলে আমার নাম অপরাজিতা মা। সুতরাং সেটাও তো মায়েরই দেওয়া। অ্যাকচুয়ালি আমি তারাসুন্দরীতে পড়তাম, আমার মা ওই স্কুলেরই টিচার ছিলেন, আমার দিদিমা ছিলেন হেডমিস্ট্রেস। আর ছোটোবেলায় আমি খুব শান্ত ছিলাম, একদম ছোটোবেলায় মানুষ যে দুষ্টু করে, আমাকে স্কুলে সবাই বলতো আমি নাকি স্কুলের শোভা। সবাই আমাকে দেখিয়ে বলতো ওর মতো শিখতে পারো না, ওর মতো ঠান্ডা হতে পারো না। এতই ভালো ছিলাম আমি, মায়ের খুব বাধ্য। আমার দাদা যেরকম অপোজিট ছিল, প্রচণ্ড বদমাইশ ছিল, আমি কিন্তু ভীষণ শান্ত ছিলাম, খুব ভালো ছিলাম। এবং আমি খুব ছোটোবেলা থেকে মায়ের দুঃখটা বোঝার চেষ্টা করতাম, যে মা আমার জন্য এত কষ্ট করে, মা আমাদের জন্য এত কষ্ট করে, মায়ের ফ্যামিলি। আমি ছোটোবেলা থেকে হাতে হাতে মায়ের কাজ করে দেওয়ার চেষ্টা করতাম। যে সময় মানুষ খেলে, আমি সেই সময় কি করতাম, মায়ের ঘর ঝাড় দিয়ে দিতাম, তারপরে মায়ের জল তুলে দেওয়ার চেষ্টা করতাম। তো খুব ছোটবেলাটা এরকম ছিল যে মাকে খুব সাহায্য করার চেষ্টা করতাম, এবং অত্যন্ত
অত্যন্ত ভালো, মানে ওরকম বাচ্চা, মানে ওরকম সন্তান ঘরে ঘরে কাম্য, যে ওইটুকু মানে মা কাঁদছে, মায়ের তার মানে খুব কষ্ট হচ্ছে, আমি সেই চিৎকার করে কেঁদে উঠতাম, এরকম ছিল। মা বাবা দুজনের সম্বন্ধে সেম ফিলিং ছিল। বড় হলাম যখন, মানে যখন বেলার স্কুলে, ডে স্কুলে গেলাম ক্লাস 5, তখন বদমাইশ হতে শুরু করলাম। তখন বিভিন্ন রকমের দুষ্টুমি, বিভিন্ন রকমের অ্যাসোসিয়েশন, বিভিন্ন রকমের লোকজন, তখন ওই ছেলেদের ভালো লাগা, একটু প্রেম প্রেম ব্যাপার, হ্যান ত্যান, তখনই বাড়িতে প্যাদানি খাওয়াটা স্টার্ট হলো আর কি। মানে তার আগে ছোটবেলা পর্যন্ত খুবই মায়ের বাধ্য ছিলাম এবং ভীষণ গুণী ছিলাম ছোটবেলায় আমি। মানে যে কোনো সেলাই দেখলে ধরো 5 বছরের মেয়ে, 6 বছরের মেয়ে, আমি সব রকমের উল বুনতে পারতাম, সব রকমের সেলাই করতে পারতাম, সব রকমের স্টিচ ছিলাম। এবার বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো বিভিন্ন বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে বদ বুদ্ধিগুলো চাপতে শুরু করলো, তখনই মায়ের কাছে প্রচন্ড মার খেতাম। আজকে এখান থেকে চুলের মুঠি ধরে টেনে আনাচ্ছে, কালকে ওখান থেকে বা এসে বাড়িতে। তবে সেরকম দুষ্ট কোনোদিনই ছিলাম না, বদমাইশ কোনোদিনই ছিলাম না। যেটুকু মানে মানুষ বাবা মাকে বয়সে জ্বালায় তার থেকে অনেক কমই জ্বালিয়েছি, কিন্তু করেছি, বদমাইশি করেছি। পার্টিকুলার কোনো ঘটনা, মানে এটি ছেলের প্রতি আমার অগাধ প্রেম ছিল আর কি, যা হয় ক্লাস 9-10-এ মারাত্মক, মানে তাকে ছাড়া বাঁচবো না, তাকে ছাড়া চোখে ধুঁদ্র ফুল দেখছি এরকম। আর আমি চিরকালই খুব ঈশ্বরে বিশ্বাসী, ভগবানকে আমার খুব আস্থা চিরকাল। তো এবার আমার মার তাকে একদমই পছন্দ নয়, মা তো প্রচুর মারধর দিয়েছেন, বেল্ট। এবার আমাদের ওখানে রক্ষাকালীতলা খুব জাগ্রত মায়ের মন্দির, সেখানে মা আমাকে টেনে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলছে তুই এখানে হাত দিয়ে বল, তুই আর এই কাজটা কোনোদিনও করবি না, ওর সঙ্গে কোনোদিন। আমি ভাবছি হে ভগবান, আমি কি করে করি, আমি কি করে বলি। তারপর আমি মনে মনে বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা, কিন্তু আমি পারবো না বলে খুব মাথা টাথা খুঁটে ওখানে ডাই করে মুন্ডুটা ধরে টুকে দিল আমার। কিন্তু যা হয়, মা না চাইলে কোনো ঘটনাই ঘটে না, এবং সবই ইনফ্যাচুয়েশন সেই সময়, আর আলটিমেটলি কিছু হয়ও নি। কিন্তু সেটা আমার খুব মনে পড়ে যে মা আমাকে টানতে টানতে রক্ষাকালীতলায় নিয়ে গিয়েছিল এবং মিথ্যে কথা বলেছিলাম। অ্যাকচুয়ালি আমি মাতৃ ঋণ কোনোদিন শোধ করা যায় না, আর আমি অত কোনোদিনই বড় হতে চাই না বা বড় হবও না যে মাকে আমি কিছু ফিরিয়ে দেব। আমি সবসময় চাই মা আমার কাছে থাকুক, মা আমার থাকুক। এখনো পর্যন্ত মা হাওড়াতে থাকে, তো আমি চাই না মা আর অত দূরে থাকুক, কারণ আমার পক্ষে রোজ গিয়ে ভীষণ চাপের হয়ে যায়, আমি এতক্ষণ শুটিং করি। সেই জন্য আমি মাকে একটা বাড়ি করে দিয়েছি, সেটা মায়ের পছন্দ হয়নি আমার বাড়ির কাছে। আবার মাকে একটা ফ্ল্যাট কিনে দিয়েছি, তার কারণ হচ্ছে আমি চাই মা আমার কাছে থাকুক। আমি তো অত বড় হইনি যে আমি মাকে কিছু দিতে পারি, কিন্তু আমি চেষ্টা করি যাতে মা যাতে খুশি হন, এবং মা যাতে আমাকে আশীর্বাদ করেন, এবং মা যাতে আমার কাছে থাকেন, মা আমার উপর রুষ্ট না হন, সেই কাজটা করতে। ঘরকন্যার কাজ যেরকম, আমার মা খুব পরিচ্ছন্ন, এখনো পর্যন্ত মা সমস্ত কাজ নিজে করেন, এবং সমস্ত কাজ মানে মা রং পর্যন্ত নিজে করেন এখনো পর্যন্ত। কোনো একটা জায়গায় চটা উঠে গেল, মা সেই কাজটা নিজে করে ফেললেন, রং করে ফেললেন। এবং ছোটবেলায় যখন আমাদের টাকা পয়সা কিছু ছিল না, তখন আমি প্রত্যেক পুজোয় দেখতাম আমার মা এলামাটি আর চুন দিয়ে বাড়ির বাইরেটা টুলে উঠে উঠে রং করতেন, মই লাগিয়ে লাগিয়ে। এখনো মায়ের সেই, মা যথেষ্ট মানে খুব দুর্বল, খুব অসুস্থ, কিন্তু মায়ের সেই কাজ করার প্রবণতাটা রয়ে গেছে। আমিও চেষ্টা করি যে নিজের কাজটা নিজে করার সব সময়, সমস্ত কাজ। এবং আমি সেই কাজটাতেই মানুষের উপর ডিপেন্ড করি যেটা আমি খুব সহজে করতে পারি। যেটা করার জন্য আমি কোনো রাস্তা যদি 7 মিনিটে হেঁটে আসি, মানে 5 মিনিটে হেঁটে আসি, তবেই আমি মানুষকে সেটা 7 মিনিটে হাঁটার জন্য বলি। সুতরাং আমার এই শিক্ষাটা আছে যে আমি হয়তো কোনো কাজ মানুষের উপর ডিপেন্ড করতে হয়, যেহেতু আমার অনেক ধরনের কাজ, কিন্তু সেই কাজটাতেই আমি মানুষের উপর ডিপেন্ড করি যেটা আমি খুব সহজে করতে পারি। এবং যেটা আমি পারি না সেটা কিন্তু কোনোদিন আমি কারোর উপর ডিপেন্ড করি না, সেটা আমি নিজে করার চেষ্টা করি। আমি একটা জিনিস মনে করি নিজের ক্ষেত্রে, যে আমি কোনোদিন মাকে দুঃখ দেওয়ার জন্য দুঃখ দিইনি। হয়তো মা একটা জিনিস ধরে অনেকক্ষণ ধরে বলছেন, করেছেন, বুঝতে চাইছেন না, সেই সময় হয়তো খানিকটা ঝাঁঝা করে বললাম,
কিন্তু জেনে শুনে যে মাকে দুঃখ দেব বা মাকে হার্ট করব, এটা বোধহয় কেউই করে না, আমি তো নই। কিন্তু তবুও তার মধ্যে যখন মাকে মুখ করেছি, মানে রেগে গিয়ে কথা বলেছি, তারপরে সত্যিই কষ্ট হয়েছে যে মা তো আমার ঈশ্বর, মাকে আমি এইভাবে বললাম, খুব অন্যায় করেছি। এবং সেটা পারতপক্ষে খুব কম দিনই হয়েছে, না করারই চেষ্টা করি, কিন্তু যে কদিন করেছি তার জন্য আমি ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থী। মা আমার এমন কিছু জিনিস নেই যে যেটা পছন্দ করেন না। মা যেটা পছন্দ করেন না সেটা হচ্ছে যে আমি যে সময় দিতে পারি না, সেটা মায়ের খুব অপছন্দ। কারণ মা তো স্কুল টিচার ছিলেন। আমার মা মনে করেন যে একদিন শুটিংয়ে না গেলে কি হয়, মানুষ, আমাদের পেট খারাপ হলে আমরা তো একদিন স্কুলে যেতাম না, তোকে কেন রোজই শুটিংয়ে যেতে হয়, একদিন যদি না যাস শুটিংয়ে। আমি এবার মাকে কি করে বোঝাই যে আমরা ফায়ারিং স্কোয়াডে দাঁড়াই, আমাদের না গেলে হবে না। এখন উনি অনেকটাই বুঝেছেন, আগে পর্যন্ত অসামাজিক হয়ে যাচ্ছিস, এই করিস না, এই আত্মীয়র সঙ্গে সম্পর্ক রাখিস না, অমুক জায়গায় যাস না, তমুক জায়গায় যাস না, সকলকে পায়ে হাত দিয়ে প্রণাম করিস না। আমি লাস্টে মাকে বলতে বাধ্য হয়েছি, এবং উইচ ইজ রাইট, মানে সত্যি কথা, যে আমার কোমরে স্লিপ ডিস্ক আছে, ওই জন্য আমি সকলকে নিচু হয়ে প্রণাম করতে পারি না। হ্যাঁ, এই করিস না, এই অসামাজিক, এগুলো মা বলেই থাকেন। অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে যে আমার মা স্বপ্ন দেখতেন, মা এবং বাবা, যে ছোটবেলা থেকে বাচ্চাকে মানুষ করে, মানে হয় মেয়ের খুব ভালো বিয়ে হবে, মেয়ে খুব সুন্দরী, মেয়েকে ভালো বিয়ে দেবো, নইলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, স্কুল টিচার হবে, এর বাইরে তো বাঙালি কিছু ভাবতে শিখেনি। কিন্তু আমার মা এবং আমার বাবা চিরকাল স্বপ্ন দেখতেন, এবং আমিও স্বপ্ন দেখতাম যে আমি শিল্পী হব, আমি ডান্সার হব, এবং ডান্সার বা অভিনেত্রী কিছু একটা হবো। এবং পরবর্তীকালে যখন অভিনেত্রী হয়েওছি, তখন মানে আমার বাবা ছিলেন না, বাবা চলে গেছেন, বাবা মারা গিয়েছিলেন। এবং সেটা মায়েরও স্বপ্ন পূরণ, আমারও স্বপ্ন পূরণ, আমার বাবারও স্বপ্ন পূরণ। কারণ বাবা মা কেউই চাননি যে আমি আমার বাড়িতে যেরকম সবাই অ্যাডভোকেট প্রফেশনে আছে সেরকম কিছু হই, বা স্কুল টিচার। সবসময় চেয়েছিলেন আমি শিল্পী হই। আমার প্রথম সিরিয়াল হচ্ছে মনোরমা কেবিন। আমি অ্যাকচুয়ালি শুটিং দেখতে গিয়েছিলাম, তো ওই সিরিয়ালের পরিচালক জগন্নাথ গুহ আমাকে দেখে বলেছিলেন তোমার কাল থেকে শুটিং, তুমি চলে আসবে। তো আমি মাকে নিয়ে গিয়েছিলাম। মা খুব ভয়ে ছিলেন আর কি কোথায় যাচ্ছি, কি করছি না করছি, কিন্তু মা খুব আনন্দ পেয়েছে। আমার আমার সাফল্যতে মায়ের আনন্দ। মানে তার আগে আমি নাচতাম, আমি নিচে যখন প্রাইজ আনতাম, কম্পিটিশনে জিতে আসতাম, তাতেও মা খুব আনন্দ পেতেন। কিন্তু এইভাবে পর্দায় আমাকে দেখে আনন্দ মায়ের এই প্রথম। অ্যাকচুয়ালি মা যেখানে থেমেছেন আমি সেখান থেকে শুরু করতে পারিনি, কারণ মায়ের মতো গুণী আমি নই। মা আমার থেকে অনেক বড় শিল্পী। এবং সব থেকে বড় কথা হচ্ছে, মা যেরকম সিনেমা বোঝেন, একটা সময় তো মায়ের কোনো সিনেমা বাদ যেত না। এবং প্রথম গ্রুপ থিয়েটার দেখানো, নাটক দেখানো আমার মা আমাকে শিখিয়েছেন যে নাটক দেখতে চলো, কি দেখছো, কি ভুলভাল জিনিস দেখছো। আমি আমার মায়ের সঙ্গে প্রথম গ্রুপ থিয়েটার দেখা শুরু করি। এবং আমার মা সত্যিই খুব গুণী। আমার মা যেরকম নাচতে পারতেন, আমার মা একদিন ঘর মুছছেন আর গাইছেন তুমি নির্মল করো মঙ্গল করো। আমি ভাবছি আমি রেডিওটা বন্ধ করিনি, রেডিওটা যে চালিয়েছিলাম, তারপর দেখি যে না, আমার মা ঘর মুছতে মুছতে গানটা গাইছেন। এবং আমার মা অনেক বড় শিল্পী। আমি আমার মাকে বলি যে তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে তুমি অনেক বড় শিল্পী হতে। কারণ আমি ভীষণ সংসার ভালোবাসি, সংসারের মধ্যে থাকতে ভালোবাসি, এবং সংসারের মধ্যে থেকে যেটুকু হয় আমি সেটাই করি। কিন্তু তোমার গোলটা অনেক বড় ছিল, তুমি অনেক, কিন্তু ওই হয়নি। আর হয়নি বলেই মায়ের স্বপ্নটা আমার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করেছে। কিন্তু মায়ের সঙ্গে যদি আমায় তুলনায় করা হয়, তাহলে আমি মা যেরকম চেয়েছেন বা মা যেরকম হতে পারতেন নিজের জীবনে, আমি সেই তুলনায় কিছুই হতে পারিনি। আমার মা খুব আধুনিক। আমার মা, আমি জীবনে কিছু আধুনিক মানুষ খুব দেখেছি। প্রথম কথা হচ্ছে আমার দিদিমা।
92 বছরে মারা গেলেন। আমার খুব আফসোস যে দিদিমা কেন পৃথিবী ছেড়ে চলে গেলেন। আমার দিদিমা ছিলেন সূর্য সেনের ছাত্রী, মাস্টারদার ছাত্রী, পণ্ডিত মানুষ, পণ্ডিত মহিলা। আমার দিদিমাকে আমি প্রথম দেখেছি। লেখাপড়া তো সবাই করে, অত পণ্ডিত অত আধুনিক মনস্ক মানুষ আমি কখনো দেখিনি। সব দিদিমা একটা কথা বলতেন, মানুষের প্রয়োজনে নিয়ম, নিয়মের প্রয়োজনে মানুষ না, সবার আগে। আমার মা অত্যন্ত আধুনিক মানুষ, অত্যন্ত। মা খুব জটিল কোনো সমস্যা বা জটিল কোনো সম্পর্ক খুব সহজভাবে মেনে নিতে পারেন, সত্যিই পারেন। আমি হয়তো অনেক ক্ষেত্রে পারি না, আমার মনে হয় কেন আমার মা পারেন। মা ফাইনাইট ওয়েতে একটা মানুষের সঙ্গে থাকুক বা না থাকুক, কিন্তু আত্মায় থাকবে। মায়ের আত্মা থেকে আমার আত্মার অস্তিত্ব, মা হচ্ছে মম আত্মা, মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে। সুতরাং আত্মা অবিনশ্বর, মায়ের আত্মা থাকবে, আমার আত্মা অবিনশ্বর। আমি আর মা, আমরা সারা পৃথিবী যতদিন থাকবে, অস্তিত্ব যতদিন থাকবে ততদিন থাকবে। আত্মার সম্পর্ক না হলে কোনোদিন মা মেয়ে হওয়া যায় না, এবং আত্মার সম্পর্ক আছে বলেই এই সম্পর্ক পৃথিবীতে থেকে যাবে। যে গ্রস এনার্জি নিয়ে পৃথিবী শুরু হয়েছিল, সেই গ্রস এনার্জিতেই কিন্তু এখনো আছে, শুধু এনার্জি কনভার্ট করা যায়, ইদার নেগেটিভ ইদার পজিটিভ। সেরকম যে আত্মা নিয়ে, যে আত্মার ক্ষমতা নিয়ে আমরা জন্মেছি, সেই আত্মা থাকবে। ভালো কর্ম করলে আবার মাকে পাবো, খারাপ কর্ম করলে পাবো না।